আমরা দেখেছি যে সেখানেও কিন্তু বাজেটটা 2000 অর্থ বছরে 26 অর্থ বছরে কমেছে 2025-এর তুলনায়। এবং রেলিভেন্ট যে প্রকল্প, জেন্ডার রেলিভেন্ট অ্যালোকেন্ট, সেটা অর্থাৎ একটা তো হচ্ছে যে তাদের যে সরাসরি ধরেন মন্ত্রণালয়ের জন্য, কিন্তু অন্যান্য মন্ত্রণালয়ে যে বরাদ্দ থাকে সেখানে এটা সামগ্রিকভাবে একটা নেতিবাচক দিকে আমরা দেখছি। আমরা এর আগেও বিভিন্ন খাতে জেন্ডার বাজেটের বরাদ্দের জন্য সুপারিশমালা করেছিলাম। আরেকটা বিষয়, এটা এখানেও ইউটিলাইজেশনের ক্ষেত্রে দেখছি যে ইউটিলাইজেশন অর্থাৎ বাস্তবায়ন, বরাদ্দটা বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু এটা কমছে। এটার দিকে মনোযোগ দেওয়া দরকার, কারণ বাস্তবায়ন যত কম হবে, বাস্তবায়ন সক্ষমতা তাদের দুর্বল, এটা ধরে নিয়ে তাদের উপরে কিন্তু আরো বেশি অ্যালোকেশন করার সুযোগ থাকে না, তাদের অ্যালোকেশন আরো কমিয়ে দেওয়া হয়। আমি এসেছি যে একটা উল্লঙ্ঘন ঘটেছে, যাতায়াত এবং যোগাযোগ ব্যবস্থা প্রায় 18% বেড়েছে। এবং সেখানে এটা আমরা আশা করি যে এই ব্যবস্থার এই বরাদ্দটা বাড়ার ফলে মানুষের যাতায়াতের জন্য, বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা স্মুথ করার ক্ষেত্রে আরো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটা সাধারণ মানুষের জন্য, যারা ব্যক্তি খাতের ব্যবসা বাণিজ্য করে থাকেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তা না হলে এটা ব্যবসার ক্ষতি হয়ে থাকে, মানুষের কর্মঘণ্টাও নষ্ট হয়। এখানেও আমরা অনেক প্রকল্পের কথা দেখেছি। আরেকটি হচ্ছে যে স্থানীয় সরকার এবং গ্রামীণ উন্নয়ন, সেখানে কিন্তু বরাদ্দ এবারে কম দেখানো হয়েছে। গ্রামীণ উন্নয়নের জন্য কিন্তু বরাদ্দ বাড়ানো প্রয়োজন, কারণ আমাদের যে শহর কেন্দ্রিক উন্নয়ন, সেটার ফলে কিন্তু একটা দূরত্ব, একটা বৈষম্য বাড়ছে এবং গ্রামে কর্মসংস্থানের সুযোগ বাড়ছে না। সেটাকে প্রসারিত করলে আমাদের একদিকে সেখানে অর্থনৈতিক উন্নয়ন হবে এবং শহরের উপরে যে চাপ সেটাও কিন্তু কম হবে, সেটা নয়। এবং যেটা বলেছি যে বাজেটের এটাই ডকুমেন্টটার নামই দেওয়া হয়েছিল যে বৈষম্যবিহীন। আমরা আগেও বলেছি আলোচনার সময়ে যে এই বৈষম্যবিহীন স্পিরিটের সাথে বাজেটারি পদক্ষেপগুলো কিন্তু সাযুজ্যপূর্ণ নয়। এবং আমরা আশা করি যে মাননীয় অর্থ উপদেষ্টা বাজেটের প্রস্তাবনাগুলি আবার বিবেচনা করে সেটা মানুষকেন্দ্রিক, জনমুখী করবেন। এবং বিশেষ করে যে বৈষম্যমূলক পদক্ষেপ, কালো টাকা সাদা করার মতো এরকম আরো যে সমস্ত নেতিবাচক পদক্ষেপগুলি রয়েছে সেগুলি পুনর্বিবেচনা করবেন এবং রহিত করবেন। এবং এটা করতে পারলে তিনি আমাদের যে অর্থনৈতিক ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার মধ্যে একটা ফুটপ্রিন্ট রেখে যেতে পারবেন। যে আমরাও আমাদের কিন্তু প্রতিবেদনে বলেছি যে করমুক্ত আয়ের যে সীমাটা নির্ধারণ করা হয়েছে সেটা কিন্তু করবর্ষ 2026-27 এবং 27-28-এ সেটা প্রযোজ্য হবে। এবং সেখানেও আমরা যেটা দেখিয়েছি যে 3,50,000 থেকে এটা 3,75,000-এ যেটা করা হয়েছে, সেটা খুবই সামান্য বৃদ্ধি হয়েছে। কিন্তু যেই 3 বছর পরে সেটা যে হবে 2026-27-এ, তখন কিন্তু মূল্যস্ফীতি সাধারণ হিসাবেও 26-27% ওই যখন নাকি ওটা হয়েছিল 3.5 লাখ টাকা 2023-22-23-এ, সেটার সাথে যদি তুলনা করেন তাহলে মূল্যস্ফীতি তখন 27-28%-এর মতো বেশি হবে। হ্যাঁ, আমি যদি এই বছর 6.5%-এ নামিয়ে নিয়ে আসা হবে ডাবল ডিজিটের কাছাকাছি থেকে, সেটাকে যদি বাস্তবতার সাথে সেটা মিলে না, যদি সেটা ধরেও নেয়, তো তাহলে সেই তুলনায় যদি 3,50,000 টাকা থেকে যদি মাত্র 25,000 টাকা সেটা যদি বাড়ে 7%-এর মতো, আর মূল্যস্ফীতি যদি বাড়ে হলো ওই সময়টাতে 27-28%, তো তাহলে তো ক্রয় ক্ষমতার নিরিখে এটা খুবই কম। 2 নম্বর হলো এটা ভালো যে এই অর্থ বছর থেকেই, সামনের অর্থ বছর থেকে 30% করা হয়েছে সর্বোচ্চ।